হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি তোমরা গত ক্লাসটা করেছো। এই অধ্যায়ের আমি ১ম একটা ক্লাস নিয়েছি এবং সেই ক্লাসে হচ্ছে বেসিক কিছু আলোচনা করেছি যে আসলে আমাদের সৌরজগৎ সেটা মানে কোথায় অবস্থান করতেছে, বিশ্বজগৎটা কত বড়, তার ভেতরে আমাদের সৌরজগতে কি, কি আছে, কোনটার দূরত্ব কতটুকু এবং কে কিভাবে ঘুরতেছে, এগুলো বেসিক কিছু আলোচনা ছিল যেগুলো থেকে আসলে এমসিকিউ আসে। ওইভাবে আসলে বড় সৃজনশীল খুব একটা আসে না। তবে বেসিক তথ্য আমাদের জানতে হবে তাই সেই ক্লাসটা জানিয়েছি। আজকের ক্লাসটা ওই ক্লাসের তুলনায় একটু বেশি ইন্টারেস্টিং এবং এই ক্লাসের পরবর্তী যে ক্লাসগুলো আছে সেগুলো একদম সুপার ইন্টারেস্টিং। ঠিক আছে? তো তারপরে হচ্ছে আমাদের আজকের যেই ২য় লেকচার এখান থেকেও অনেক এমসিকিউ আসে। এখান থেকে খ নম্বরে একটা প্রশ্ন আসে। বুঝতে পারছো? তোমাদের খ নম্বরে প্রশ্ন আসে যে পৃথিবীতে কেন মানে পৃথিবী কেন জীব বসবাসের উপযোগী ব্যাখ্যা করো। তো তখন আমাদের কিছু বিষয় লিখতে হয় এবং কেন উপযোগী সেই উত্তরটা খুঁজে পেতে আজকের ক্লাসটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? সো আমি কথা বাড়াবো না। সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আজকে হচ্ছে আমাদের ২য় ক্লাস সৌরজগৎ এবং ভূমণ্ডলের। তো পরিচয় দিচ্ছি। আমার নাম কামরুল হাসান শাহিদিন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করেছি। তারপর দীর্ঘদিন যাবৎ পড়াচ্ছি, শিখতে আছি অনেকদিন হয়ে গেল। পাশাপাশি Facebook, YouTube এ হচ্ছে তোমরা আমাকে পলিটিক্যাল কনটেন্ট বানাতে হয়তো দেখবে। আমার নাম লিখে সার্চ করলেই দেখবা যে বিভিন্ন রাজনৈতিক ঘটনা, অর্থনৈতিক ঘটনা, পলিটিক্যাল টার্ম গুলো নিয়ে কথাবার্তা বলতেছি। তো তার সাথে রিলেটেড হচ্ছে আমার এই BGS টা। সো এখানেও আমি তোমাদের পড়াই। তো শুরুতে যেটা বলছি, আমি সবসময় যেটা বলি যে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, তোমরা অনেক সময় এই BGS টাকে একটু অবহেলা করো এইজন্য যে বাংলায় লেখা আছে নিজে পড়লে হয়তো কাভার হয়ে যাবে। এইজন্য ফেলে রাখো এবং পরীক্ষার আগে যখন একবারে পড়তে যাও তখন দেখো যে অনেক পড়া জমে গেছে, শেষ করতে পারি না। তো তোমাদের আমি বলব যে সারা বছর একটু করে পড়তে থাকবা। একটা সময় দেখবা যে এমনিতেই শেষ হয়ে গেছে। ঠিক আছে? তো ওই ক্লাসের পর আজকের ক্লাসে আমাদের মূল আলোচনা হচ্ছে পৃথিবী গ্রহে জীব বসবাসের কারণগুলো আসলে কি? মানে ঠিক কি কারণে পৃথিবীতেই জীব বসবাস করতে পারে? অন্যান্য যে আরো অনেকগুলো গ্রহ আছে, আরো যে প্রায় ৭ টি গ্রহ আছে পৃথিবী ছাড়া যে আরো ৭ টি গ্রহ আছে, সেখানে কেন জীব বসবাস করতে পারে না? জীব বাস করতে পারে না। তার মানে ওগুলাতে যেহেতু জীব বাস করতে পারে না, আর পৃথিবীতে যে কারণে জীব বাস করতে পারে, দ্যাট মিনস পৃথিবীতে এমন বিশেষ কিছু আছে। আমাদের পৃথিবীর গঠনটা হয়তো এমন, যেমন আমি হাতে যদি আমার পৃথিবীটা নিয়ে নেই, তাহলে বুঝতে পারবো যে আমরা তো পৃথিবীর উপরের দিকটায় থাকি। তোমরা এটা অনেকে হয়তো কনফিউশন আছে যে আমরা কি পৃথিবীর মাঝখানে থাকি নাকি বাইরের দিকে? আমরা কিন্তু বাইরের দিকে থাকি। মনে করো এইটা হচ্ছে তুমি, তুমি এই যে এখানে হাঁটাহাঁটি করতেছো, ব্রাজিলে হাঁটাহাঁটি করতেছো। তুমি হচ্ছে ঠিক উপরে থাকো। সো পৃথিবীর উপরের প্রান্তে থাকি আমরা। সো উপরের ভাগটাতে কি আছে যেটার কারণে আমরা এখানে বেঁচে থাকতে পারি। প্লাস এই পুরো পৃথিবীতে এই যে গাছপালা জন্মাচ্ছে, পানিটা হচ্ছে তরল অবস্থায় আছে। এর জন্য পৃথিবী যে উপাদান দ্বারা গঠিত, এই উপাদানগুলো কি? এবং এর গভীরতা বা ভেতর দিকে কি আছে? এইটাও আমাদের জানতে হবে। সো আজকের ক্লাসে আমাদের মূলত এই ২ টা বিষয় আমরা জানবো। যে পৃথিবীতে কেন জীব বসবাস করতে পারে, প্লাস আমাদের এই পৃথিবীর যে বায়ুমণ্ডল, মানে আমি তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছি বা বসে আছি, ঠিক এখান থেকে উপর দিকে মানে একেবারে আবরণের মতো জড়িয়ে আছে যে বাতাস, এই বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলে কি এমন উপাদান আছে যে কারণে আমরা বেঁচে থাকতে পারতেছি? সো এই বায়ুমণ্ডলটা প্রপার এনালাইসিস করব আমরা। যে কয়টা স্তর আছে, সেই স্তরগুলোর ভেতরে কি আছে, কোন স্তরে কোন উপাদান আছে জানবো আমরা। ঠিক আছে? এই বায়ুমণ্ডল মানে কি? আমরা যেখানে দাঁড়ায় আছি উপর দিকে জানলাম। এরপরে জানবো নিচের দিকে। মানে অভ্যন্তরের গঠন। এই ভেতরে কি আছে? সো ভেতরের আমরা ৩ টা স্তর খুঁজে পাই। কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, অশ্বমণ্ডল। ৩ টাই আমরা আলোচনা করব। আমি আবারও বলছি, বেসিকটা বুঝে ফেললে এই আজকের লেকচারের বিষয়গুলো তুমি নিজেই পড়তে পারবা। বাট বেসিকটা বোঝার জন্য ক্লাসটা একটু করো। তারপরে এই ক্লাস আর পরবর্তীতে করতে হবে না। এমনিই কভার হয়ে যাবে। বাট অপেক্ষা করতে হবে এর পরের ক্লাসগুলোর জন্য। আমি বারবার বলে দিচ্ছি। এর পরের ক্লাসগুলো হচ্ছে তোমার অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু। তো তারপরে হচ্ছে আমরা আজকে বেসিক আলোচনা করে নেই। দেখতেই পাচ্ছ একেবারে সবুজ শ্যামল পৃথিবী, যেখানে গাছপালা জন্মাইছে এবং গাছপালা জন্মানোর কারণে কি এর নিচ দিয়ে হচ্ছে ঘরবাড়ি আছে, মানুষ বসবাস করে ইত্যাদি। তো পৃথিবীতে জীব বসবাসের বেশ কিছু কারণ রয়েছে। মুখ্য কারণগুলো এখানে আলোচনা করা হলো। মুখ্য মানে কি?
মুখ্য মানে হচ্ছে প্রধান। প্রধান যেই কারণগুলো আছে সেগুলো আলোচনা করা হচ্ছে। প্রথমত, আমি গত ক্লাসেও আলোচনা করেছিলাম যে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব, এটা এমন একটা ব্যালেন্স দূরত্ব যে কারণে আমরা অতি তাপে পুড়ে যাচ্ছি না, আবার তাপের অভাবে ঠান্ডাও হয়ে যাচ্ছি না। বুঝতে পারছো? সো সূর্য থেকে সুনির্দিষ্ট দূরত্বের কারণেই জীবন ধারণের জন্য প্রয়োজনীয় আলো এবং তাপ আমরা পাই। মানে যেটুক আলো পাচ্ছি এবং তাপ পাচ্ছি এটা প্রয়োজনীয়। এর চেয়ে বেশি হলেও সমস্যা হইতো, এর চেয়ে কম হলেও সমস্যা হইতো। মানে ওইরকম একটা ব্যালেন্স জায়গায় আছি। এইটা একমাত্র প্রধান কারণ যে কেন পৃথিবীতে জীব বসবাস করতে পারছে। ২ নাম্বার কারণটা হচ্ছে বায়ুমণ্ডলের গঠন। বলছে এখানে যে বায়ুমণ্ডলটা আছে, এই বায়ুমণ্ডলের গঠনটা এইরকম, এখানে গ্যাসীয় উপাদানগুলো এমন অনুপাতে আছে যে আমাদের বেঁচে থাকার জন্য যা যা দরকার সবই আছে। বিশেষ করে আমাদের বেঁচে থাকার অক্সিজেন যে দরকার, অক্সিজেন আছে। নাইট্রোজেন দরকার, নাইট্রোজেনও আছে। প্লাস আরো কিছু জিনিস আছে, একটু পরে দেখাবো। যে জিনিসগুলো সূর্য থেকে যে তাপটা আসতেছে, এই তাপের সাথে আরো অনেক কিছুই আসে। সরাসরি অতিবেগুনি রশ্মি আমাদের ত্বকের ক্ষতি করতে পারে। বায়ুমণ্ডলের ওই উপাদানটা ওই জিনিসগুলো হচ্ছে সরিয়ে দেয়। এবং বায়ুমণ্ডলটা এমনভাবে ডিজাইনড, এখানে বৃষ্টিপাত হয়। বুঝতে পারছো? সো বায়ুমণ্ডলটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বেঁচে থাকার জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, পানির অপর নাম কি? জীবন। এই পৃথিবী পৃষ্ঠে প্রচুর পরিমাণে তরল অবস্থায় পানি আছে। যেহেতু পানির অপর নাম জীবন, যদি পানি না থাকতো, পানি না থাকলে তো সম্ভবই না। গাছপালাও জন্মাইতো না, আমরা বেঁচে থাকতে পারতাম না। তো পৃথিবীতে পর্যাপ্ত পরিমাণে তরল অবস্থায় পানি আছে। তুমি বলতে পারো যে অন্যান্য গ্রহে কি নাই? আছে। মানে আমাদের পেছন দিকে যে গ্রহগুলো আছে না, যেগুলো অনেক বেশি শীতল, অনেক দূরে দূরে, ওগুলো তো পানি আছে, বাট তাপমাত্রা কম থাকার কারণে ওগুলো সব বরফ হয়ে আছে। সো বরফ হয়ে থাকলে তো আলটিমেটলি লাভ নাই, তরল অবস্থায় থাকতে হবে। তো পৃথিবীতে প্রচুর পরিমাণে তরল পানি আছে। হ্যাঁ, এখানেও বরফ আছে। পৃথিবীর ২ মেরুতে, উত্তর দক্ষিণ মেরুতে তো বরফ হয়ে আছেই, বাট আমাদের তরল পানিও আছে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গড় তাপমাত্রা ১৩.৯০ ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো? ১৩.৯০ ডিগ্রি সেলসিয়াস মানে গড় তাপমাত্রা। সর্বোচ্চ হইলে ধরো ৫০ থেকে ৫৫ ডিগ্রি হয়, আবার সর্বনিম্ন ধরো -20। মানে এক্সট্রিম কোনো জায়গার কথা বলতেছি। এগুলা অল্প কিছু জায়গায় এরকম এক্সট্রিম তাপমাত্রা আছে। বাকি মেজরিটি একটা জায়গাতে তাপমাত্রা হচ্ছে ধরো ২০ থেকে ৩০ ডিগ্রির মধ্যে। যেটা আমাদের বেঁচে থাকার জন্য, গাছপালার বেঁচে থাকার জন্য চমৎকার, যথেষ্ট। তো এই কারণগুলি হচ্ছে মেইন, যে কারণে পৃথিবীতে জীব বসবাস করতে পারে। যদি এই প্রশ্নটা আসে, তুমি কিভাবে উত্তর দিবা? বলবা যে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব, একটা নির্দিষ্ট দূরত্বের কারণে এখানে পর্যাপ্ত বা প্রয়োজনীয় আলো এবং তাপ আমরা পাই। এই পৃথিবীতে এমন একটা বায়ুমণ্ডল আছে, যে বায়ুমণ্ডলে আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদান আছে। তৃতীয়ত তৃতীয়ত কি? এই যে পৃথিবীতে প্রচুর পরিমাণে তরল অবস্থায় পানি আছে, যে পানির উপর নাম আবার জীবন। সেই সাথে পৃথিবীর গড় তাপমাত্রা হচ্ছে ১৩.৯০ ডিগ্রি সেলসিয়াস। এই পুরো ব্যাপারগুলি আসলে একটা জীবের বেঁচে থাকার জন্য দরকার, যার সবগুলি পৃথিবীতে আছে। দ্যাটস ওয়াই পৃথিবী হচ্ছে জীব বসবাসের উপযোগী। হয়ে গেল আমাদের ২ নম্বরের প্রশ্ন। ঠিক আছে? আশা করি ব্যাপারটা সহজ ছিল, বুঝেও ফেলেছো। এইবার হচ্ছে আমরা হচ্ছে এই যে একটু আগে যেটা পড়াইছি না, ওইটার একটা বিষয় এখানে একটু আমরা দেখাবো। আহ এটা তোমাদের আমি আগেও দেখাইছি। আরেকবার একটু ভিজুয়ালাইজ করে নাও যে এই যে দেখো, এই গ্রহটা সূর্য থেকে কত দূরে, আবার এই ছোটগুলা সূর্যের একেবারে কাছে, যে কারণে ওরা বেশি তাপ পাচ্ছে, এরা অনেক কম তাপ পাচ্ছে। আর পৃথিবীর দূরত্বটা এমন লেভেলে যে আমি ঠিকঠাক তাপ পাচ্ছি। বুঝতে পারছো? আশা করি এটা দেখার পর আর কিচ্ছু বোঝার বাকি থাকবে না, যে পৃথিবীর অবস্থানটাই একটা ব্যালেন্স অবস্থায় আছে। ওকে, এবার হচ্ছে আমরা বায়ুমণ্ডলে চলে যাব। তার মানে আমরা তো বেসিক কিছু বুঝলাম যে আমাদের বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডল একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। সো বায়ুমণ্ডলটা একটু বিস্তারিত আমাদের জানতে হবে। আসলে সত্যি কথা বলতে তোমাদের যে সমস্ত ফ্রেন্ডরা
আর্টস নিয়ে পড়তেছে বা মানবিক বিভাগে গেছে, ওদের যে ভূগোল বইটা আছে, ওই ভূগোল বইয়ে কিন্তু এই বায়ুমণ্ডল নিয়ে অনেক বিস্তারিত লেখা আছে। প্রত্যেকটা স্তর নিয়ে আলাদা, আলাদা করে ডিটেইলসে বলা আছে। বাট তোমাদের এখানে আসলে অত বিস্তারিত দেয় নাই। বেসিক কিছু বিষয় দিয়েছে। এগুলো থেকেই প্রশ্ন আসে। সো আমি তোমাদের সেই বিষয়গুলি বুঝাবো এবং বুঝার সুবিধার্থে আমি কিছু এক্সট্রা কথাও তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে? প্রথমত পৃথিবীর চারদিকে যে নানান প্রকার গ্যাসীয় উপাদানের আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে, তাকেই বায়ুমণ্ডল বলে। একদম সহজ ভাষায় আমি এখানে তোমাদের একটু দেখাই। এটা হচ্ছে পৃথিবী। আমরা তো এর উপরে বাস করতেছি, তাই না? এই যে এটা মনে করো আমি এটা এই যে দাঁড়ায় আছি। এই পৃথিবীর চারপাশ জুড়ে একেবারে লেপ্টে আছে। কি লেপ্টে আছে? গ্যাসীয় উপাদান। ওই গ্যাসীয় উপাদানটাই মূলত বায়ুমণ্ডল। এখন তুমি বলতে পারো যে আমরা যদি এইখানে যদি থাকি তাহলে পৃথিবী তো ঘুরতেছে। তাহলে আমরা তো ছিটকে পড়ে যেতে পারি। যত পৃথিবী এইভাবে ঘুরতেছে। তাহলে এইখানে যে বাস করতেছে ও তো নিচের দিকে উল্টা পড়ে যাবে। যায় না। কেন যায় না? তুমি জাস্ট একটা জিনিস কল্পনা করো। মনে করো ফুটবল আছে না? এরকম সাইজের ফুটবলের ভিতরে তুমি পিঁপড়া, ছোট্ট, ছোট্ট পিঁপড়া কয়টা ছেড়ে দিবা। ছেড়ে দেওয়ার পরে তুমি এভাবে উপরে উঠাবা ফুটবলটা। উঠায় তুমি আস্তে, আস্তে ঘুরাবা। দেখবা যে এই জায়গায় পিঁপড়া থাকলেও ও নিচে পড়বে না। দেখবা যে ও এর সাথে লেগেই আছে। এবং ওই পিঁপড়া কিন্তু বুঝবেও না যে আসলে কি হইতেছে। ও মনে করবে যে এটি আমি ঠিকই আছি। কারণ ওই পিঁপড়ার তুলনায় ফুটবলটা অনেক বড়। যেই কারণে ও এখানে লেগে আছে। আর আমরা তো পৃথিবীর তুলনায় কত ছোট। সো আমরাও পৃথিবীতে লেগে আছি। এটা কোন দিকে যাচ্ছে আমরা কিছুই বুঝতে পারতেছি না। বাট আমরা উপরের দিকে আছি। বুঝতে পারছো? তার মানে আমাদের এই যে পৃথিবীর চারপাশে যে গ্যাসের একটা আবরণ, এটাকে বলা হচ্ছে বায়ুমণ্ডল। সেই বায়ুমণ্ডলের উপাদান এবং এর যে গঠন বা বিভিন্ন স্তর, সেটা একটু আমরা দেখি। প্রথমত বায়ুমণ্ডলে মানে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে এখানে কিন্তু বেসিক গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেয়া আছে। তোমার আরো ভালো করার জন্য আমার ক্লাসটা করার পরে লাইন ধরে, ধরে বইটা পড়তে হবে। তাহলে তুমি একমাত্র ভালো করতে পারবা। শুধুমাত্র যে ক্লাস করে সব কভার করবা, আমি এইটাতে পুরোপুরি বিশ্বাসী না। হ্যাঁ, ক্লাস করলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। বাট তুমি যদি প্রকৃতপক্ষে এই অধ্যায় থেকে সবকিছু পারতে চাও, অনেক বেশি মার্ক উঠাতে চাও, তোমাকে ক্লাস করার পাশাপাশি নিজে থেকে পড়তে হবে। সো আমি সবসময় সাজেশন দেই যে ক্লাসটা করার পরে তুমি যাতে কমপক্ষে একবার টু দ্য পয়েন্ট একবার পড়ে ফেলতে পারো। এবং তুমি যদি আরো ভালো মনে রাখতে চাও, একবার পড়ার পর এর সামারিটা খাতায় লিখে নেবে। তাহলে এটা মাথার ভিতরে একদম গেঁথে যাবে। আর কোনোদিন ভুলবা না। এই স্টাডিটা একটু এই ট্রিক্সটা একটু তোমরা ফলো করো। বায়ুমণ্ডলে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাসের প্রাধান্য আছে। আমাদের বায়ুমণ্ডলে প্রায় ৭০% তো হচ্ছে নাইট্রোজেন, তাই না? তারপরে আর ২৪% হচ্ছে মেবি ২৪ না ২০% মতো অক্সিজেন আছে। তার মানে এই দুইটাই হচ্ছে প্রধান এবং এই দুইটা জিনিসই আমাদের লাগে। আর বাকি বিভিন্ন উপাদান-টপাদান আছে আরকি। প্রাধান্য রয়েছে। তার মানে প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর বায়ুমণ্ডলে কোন দুইটা গ্যাসের প্রাধান্য আছে? নাইট্রোজেন এবং অক্সিজেনের প্রাধান্য আছে। মধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সঙ্গে লেপ্টে আছে এবং আবর্তিত হচ্ছে। এই লাইনটা আমাদের বুঝতে হবে। বায়ুমণ্ডল পৃথিবীর সাথে লেপ্টে আছে। তুমি বুঝার চেষ্টা করো। একটা প্রশ্ন হয়তো তোমার মাথায় একটু আগেই আসছিল। যে তুমি বলতেছো যে চারপাশে যে বায়ুমণ্ডল লেগে আছে, তাহলে পৃথিবী যেহেতু ঘুরতেছে, তাহলে বায়ুমণ্ডল তো ঘুরবে না। বায়ুমণ্ডল এমনি লেগে থাকবে। তাহলে তো সবসময় বাতাস বর্ষার কথা। মানে সবসময় বাতাস বইতে থাকবে। এরকম হওয়ার কথা। বাট আমরা কেন বুঝি না? কারণটা হচ্ছে বায়ুমণ্ডলটা বাতাসটা এমনভাবে পৃথিবীর সাথে লেপ্টে আছে, পৃথিবীও ঘুরে সাথে, সাথে ও বাতাসটাও ঘুরে। এই যেরকম। বুঝতে পারছো? তুমি একবার চিন্তা করো। তুমি মনে করো বাসের মধ্যে আছো। বাস যাইতেছে ১০০ কিলোমিটার গতিতে। তুমি ভেতরে বসা, জানলা-টানলা সব বন্ধ করা। তুমি কিন্তু ভেতরে বসে বুঝতেই পারবা না যে বাস আসলে কত দ্রুত যাচ্ছে। কারণ বাস চলতেছে, বাসের ভেতরের যে বাতাস ওইটা আটকা পড়ছে, ওই বাতাসটাও ওই বাসের সাথে, সাথে যাচ্ছে। এইজন্য তুমি যদি ভেতরে এরকম বল ছুঁড়ে মারো, দেখবে বলটা তোমার ঠিকঠাকভাবেই আসবে। কিন্তু তুমি যদি ট্রেনের ছাদে উঠো বা বাসের ছাদে উঠো, ওইখানে তুমি যদি বল ছুঁড়ে মারো, দেখবে বল উপরে উঠছে, নিচ থেকে বাস চলে গেছে। কারণটা কি? ওই ট্রেনের ছাদের সাথে বা বাসের ছাদের সাথে বাতাসটা
ওইভাবে লেপ্টে নাই যে বাতাস সহ যাবে। ওইখানে বাতাস এইভাবে থাকে, ট্রেন চলে যায়। আর পৃথিবীর সাথে বাতাস এমনভাবে লেগে আছে, পৃথিবীও যায় বাতাসও যায়, পৃথিবীও যায় বাতাসও যায়। এজন্য আমরা বুঝতেই পারি না। বুঝতে পারছো? এটাই বলছে। এবং এই লেপ্টেটা কেন আছে? মধ্যাকর্ষণ শক্তির কারণে, মানে এই পৃথিবীর আকর্ষণ শক্তির কারণে। আকর্ষণ শক্তির কারণে বাতাসটা পৃথিবীর সাথে লেপ্টে আছে। হ্যাঁ, মাঝে মাঝে এই বাতাসটা আঞ্চলিকভাবে অল্প জায়গার ভিতরেই প্রবাহিত হয়, এদিক সাথে ওদিক যে ওদিক থেকে এদিকে আসে, বাট বৃহত্তর অর্থে বাতাসটা লেপ্টে আছে। তার মানে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সঙ্গে লেপ্টে আছে এবং আবর্তিত হচ্ছে। বায়ুর ঘনত্ব সমুদ্র পৃষ্ঠের সবচেয়ে বেশি। আরেকটা এমসিকিউ, বায়ুর ঘনত্ব কোথায় সবচেয়ে বেশি? সমুদ্র পৃষ্ঠে। মানে সমুদ্রের যে উচ্চতা, ওই সেম উচ্চতায় যে সমস্ত স্থলভাগ আছে এটাকে বলা হয় সমুদ্র পৃষ্ঠ। মানে সমুদ্রের পানির মোটামুটি সেম উচ্চতার যে স্থলভাগগুলো আছে এগুলো হচ্ছে সমুদ্র পৃষ্ঠ। যেমন বাংলাদেশ সমুদ্র পৃষ্ঠ থেকে বেশি উঁচু না, কাছাকাছি। তো এই সমুদ্র পৃষ্ঠের সাথে মিলানো যে উচ্চতা এটাকে বলা হয় হচ্ছে, আমি এটা যদি একটু দেখাই তোমাদের, মনে করো এটা হচ্ছে এটা সমুদ্র, এটা হচ্ছে সমুদ্র, সমুদ্রে প্রচুর পানি মনে করো। এখানে এটা হচ্ছে পাহাড়। তার মানে এই সমুদ্রের পানির সমান সমান উচ্চতা কোথায় আছে? এইখানে আছে, সমুদ্র পৃষ্ঠ। সমুদ্রের পানির সমান সমান উচ্চতা। আর এটা কি? এটা হচ্ছে পর্বত, অনেক উঁচু এটা। তো এখানে যেমনটা বলা হয়েছে যে সমুদ্রের যে উচ্চতা, এই উচ্চতায় বাতাসের ঘনত্ব বেশি। আর তুমি এখান থেকে যত উপর দিকে উঠতে থাকবা বাতাসের ঘনত্ব তত কমতে থাকবে। মানে তুমি যদি একেবারে পাহাড়ের উপরে উঠে যাও দেখবা সেখানে তুমি অক্সিজেন কম পাচ্ছ, যত উপরে উঠবা ততটাই কম থাকবে। রিসেন্টলি আমি হচ্ছে তিব্বতের কিছু ভিডিও দেখলাম ইউটিউবে। তিব্বত কোথায়? তিব্বত হচ্ছে চীনে। বুঝতে পারছো? তিব্বত হচ্ছে চীনে। আচ্ছা, তোমাদের প্রত্যেকের বাসায় কি ম্যাপ আছে? ম্যাপ না থাকলে দ্রুত একটা ম্যাপ কিনে নাও, এবং ম্যাপ কেনার পর দেখতে হবে কোন দেশ কোথায় আছে না আছে, এগুলো জানতে হবে, নাহলে কিন্তু সমস্যা। তিব্বত দেশটা কেমন জানো? তিব্বত দেশটা হচ্ছে, আমি কি একটা ম্যাপ এখানে আঁকায় ফেলবো নাকি? ওকে, আমি তোমাদের একটু দেখি বিশ্ব ম্যাপ আঁকানোর চেষ্টা করি, দেখি আমারটা হয় কিনা। প্রথমে হচ্ছে আমি একটু বাংলাদেশের ম্যাপ আঁকবো, কারণ বাংলাদেশের ঢাকায় তোমাদের আমার বুঝাইতে হবে। ছোট্ট করে আঁকবো, ঠিক আছে? উম, হচ্ছে কি? হচ্ছে নাকি? হ্যাঁ, মানে বোঝা যাচ্ছে যে এটা বাংলাদেশের মতো কিছু একটা আঁকাইছি, তাই না? তো এই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের এই যে এখান থেকে এইটুকু তো হচ্ছে নেপাল, এরকম এটুকু হচ্ছে নেপাল। তারপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে এটা ভুটান, এগুলো ইন্ডিয়া। এবং এই যে সীমানা, হ্যাঁ, এখান থেকে এইগুলো হচ্ছে চীন, তাই না? এগুলো হচ্ছে চীন। চীন, এটা হচ্ছে নেপাল, এটা হচ্ছে ভুটান, এগুলো তো ভারত, আমরা জানি এগুলো তো ভারত। এখানে হচ্ছে মিয়ানমার, ঠিক আছে? তো এই যে বাংলাদেশ, এটা তো সমুদ্র, এখানে হচ্ছে বঙ্গোপসাগর, সমুদ্র। তো বাংলাদেশ মোটামুটি সমুদ্র পৃষ্ঠের সাথে মেলানো, এর চেয়ে খুব বেশি উঁচু আমরা না, ঠিক আছে? কিন্তু এই যে চীনের যে এই জায়গাটা, এটা হচ্ছে চীনের তিব্বত। এই তিব্বত অনেক অনেক বড়, এই যে অনেক বড়, এইটুকু হচ্ছে মিলে তিব্বত। এই তিব্বতের এইখানে হচ্ছে কি দেখো, এখানে হচ্ছে হিমালয়, এখানে হচ্ছে হিমালয়, হিমালয় পর্বত বিশাল বড়। এখানে হচ্ছে মেঘালয়, এগুলো পর্বত। মানে বাংলাদেশের ঠিক সীমানা যেখান থেকে শেষ হয়েছে এখান থেকে কিন্তু পৃথিবী উঁচু হওয়া শুরু হয়েছে। এদিকে ধরো সিকিম, এদিকে দার্জিলিং, এর উঁচু হইতে শুরু হয়েছে। হইতে হইতে এই যে বিশাল বড় তিব্বত, এই এরিয়াটা এই সমুদ্র পৃষ্ঠের তুলনায় কি পরিমাণ উঁচু জানো? গড়ে ৪,৫০০ মিটার উঁচু। গড়ে ৪,৫০০ মিটার। ৪,৫০০ মিটার তুমি বুঝতে পারতেছো? ৪.৫ কিলোমিটার উপর দিকে। এবং এই পুরো জায়গাটাই এরকম উঁচু। এই জন্য এই তিব্বতকে বলা হয় পৃথিবীর ছাদ।
এবং এরকম উঁচু বিশাল বড় উঁচু জায়গাকে একভাবে বলা হয় মালভূমি। বুঝতে পারছো? তো এই তিব্বতের উচ্চতা কত? ৪,৫০০ মিটার এভারেজ। কোন জায়গায় বেশি আছে, কোন জায়গায় কম আছে। তো তিব্বতে তুমি যদি যাও কখনো ঘুরতে, তুমি দেখবা যে সেখানে তোমার শ্বাস নিতে একটু কষ্ট হবে। কারণ ওইখানে বাতাসের ঘনত্ব কম, প্লাস অক্সিজেনের পরিমাণটাও একটু কম। এজন্য তিব্বতে যে সমস্ত ট্রেন চলে, ট্রেনের প্রত্যেকটা কামরাতে বা বগিতে কিন্তু অক্সিজেনের জন্য আলাদা করে সিলিন্ডার দেয়া থাকে। ওইখানকার হোটেলগুলোতে আলাদা করে অক্সিজেনের সিলিন্ডার দেয়া থাকে। যে কেউ ঘুরতে গেলে যদি ইনস্ট্যান্ট ক্রাইসিসে পড়ে যায়, সে ওটা ওপেন করে দিয়ে সে যাতে হচ্ছে নিঃশ্বাস নিতে পারে। এবং প্রথমবার যদি কখনো তিব্বতে ঘুরতে যাও, যত মানে ট্রেন ধরো এদিক চীনের কোন একটা জায়গা থেকে ছাড়বে, ধীরে ধীরে ট্রেন উপরে উঠবে। যখন ট্রেন একদম উপরে উঠে যাবে, তখন এই যে অক্সিজেন স্বল্পতার কারণে, বাতাসের চাপ কমে যাওয়ার কারণে অনেক সময় মাথা ব্যথা করতে থাকে। রিসেন্টলি কিছু ভিডিও দেখলাম। তার মানে আমি যতই হচ্ছে উচ্চতা বৃদ্ধি করব, আমার কি হবে? বাতাসের ঘনত্ব ততই কমতে থাকবে। আমরা এটা বুঝলাম। আর বাতাসের ঘনত্ব তাহলে সবচেয়ে বেশি কোথায়? সমুদ্রপৃষ্ঠে। এই মানে বায়ুমণ্ডলের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই বায়ুমণ্ডলে ওজোন গ্যাস, ওজোন নামে একটা গ্যাস আছে। এই ওজোন গ্যাসের একটা স্তর আছে। এই স্তরটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বায়ুমণ্ডলে রয়েছে, যা জীবজগৎকে মহাজাগতিক ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে। বুঝতে পারছো? মানে এই পৃথিবীতে, এই যে আমি একটু আগে বলছি না যে এই পৃথিবীর চারপাশেই তো হচ্ছে একটা বায়ুমণ্ডল ঘিরে আছে। সো এটার ঠিক এমন একটা লেভেলে পুরোটাই ওজোন গ্যাস দিয়ে একদম ছাপা। মানে ওই লেয়ারে শুধু ওজোন গ্যাসই আছে মোটামুটি বলা যায়। ওই গ্যাসের আবার একটা ক্ষমতা আছে, এখান থেকে যেই সূর্যের রশ্মিটা ঢুকতেছে পৃথিবীতে, এই সূর্যের রশ্মির ভিতরে অনেক ক্ষতিকারক উপাদান থাকে, এগুলা ত্বক নষ্ট করে দেয়। ওজোন গ্যাস কি করে? ওটা যখন ওই গ্যাসের স্তরটা পার করে, তখন ওইখানে ক্ষতিকারক রশ্মিগুলোকে সে শুষে নেয়, নিয়ে মোটামুটি একটা ভালো রশ্মিকে পৃথিবীতে পাঠায়, যেজন্য আমাদের বেঁচে থাকা একটা সহজ হয়। তো এই জিনিসটাও কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বায়ুমণ্ডলের একটা গুরুত্বপূর্ণ উপাদান। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ছাড়া অন্যান্য উপাদান অপরিবর্তিত থাকে, মানে অনুপাতটা অপরিবর্তিত থাকে। মনে করো 20% মতো অক্সিজেন আছে, সম্ভবত 20.70 বা এরকম, মানে 21% মতো। এটা অপরিবর্তিত থাকবে, কিন্তু সরি হ্যাঁ, এটা অপরিবর্তিত থাকবে, কিন্তু বাড়বে কমবে কোনটা? কার্বন ডাই অক্সাইড, CO2 মনে হয়। কেন এটা? কেন বাড়বে? কারণ এটা হচ্ছে আমাদের মানে আমাদের কার্যক্রমের সাথে এটা সম্পর্কিত। আমরা যদি বেশি জ্বালানি ব্যবহার করি, কালো ধোঁয়া যদি ব্যবহার করি, মানে কালো ধোঁয়া যদি বাতাসে ছাড়ি, তাহলে কার্বন ডাই অক্সাইডটা বেড়ে যায়। এই কারণে এইটা বাড়ে কমে, কিন্তু অন্যান্য গ্যাস পরিমাণটা বাড়ে কমে না, ওইটা মোটামুটি ফিক্স। ঠিক আছে? তার মানে বায়ুমণ্ডলের বেসিক কিছু জিনিস আমরা জানলাম। এবার বায়ুমণ্ডলের স্তরগুলো জানবো আমরা। এখানে দেখো, একটু সম্ভবত তোমরা দেখতে পাচ্ছ না, দেখতে পেলে সমস্যা নেই। আমি তোমাদের এগুলো আঁকিয়ে মানে এঁকে দেখাবো। এই যে এটা হচ্ছে, আমি ব্ল্যাক কালার নেই, তাহলে তোমরা এটা ইজিলি বুঝতে পারবা। এই যে এটা হচ্ছে পৃথিবীর সারফেস, এটা হচ্ছে পৃথিবীর সারফেস। এই পৃথিবীর সারফেসের মোটামুটি কিছুটা উপর পর্যন্ত বাতাসের এক ধরনের বৈশিষ্ট্য আছে। এই জন্য এই স্তরটাকে বলা হয় ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল। ওইখান থেকে আবার আরেকটা লেয়ার পর্যন্ত বাতাসের আরেক ধরনের বৈশিষ্ট্য, ওইটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। তার উপরে আরেক ধরনের বৈশিষ্ট্য আছে, এটাকে বলা হয় হচ্ছে মেসোস্ফিয়ার। এর উপরে আছে আরেকটা স্তর, এটা হচ্ছে থার্মোস্ফিয়ার। তার উপর আছে এক্সোস্ফিয়ার। তো এত স্তর তোমাদের পড়ানো হবে না, জাস্ট এই ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এই পর্যন্ত তোমাদের আলোচনা সীমাবদ্ধ। আমরা এখন ওই আলোচনাগুলোতে যাব। ম্যাপটা কিন্তু খারাপ হয় না, তাই না? ম্যাপটা যদি ভালো হয়ে থাকে একটু কমেন্টে জানাবে, কিন্তু আমি হুট করে আঁকায় ফেলছি। আর একটু গবেষণা করলে, চিন্তা ভাবনা করলে একটু ভালো আঁকতে পারতাম, এবং খাতায় কিন্তু আরো সুন্দর আঁকতে পারতাম। দেখ, বোঝা যাচ্ছে যে হ্যাঁ, আমি কিছু একটা আঁকানোর ট্রাই করছিলাম এবং সেটা হয়েও গেছে। তো আমরা হচ্ছে স্তরগুলো একটু দেখি। দেখো, বায়ুমণ্ডলের নানান স্তর রয়েছে। সর্বনিম্ন এবং বেশি ঘনত্ব বিশিষ্ট স্তর হচ্ছে ট্রপোমণ্ডল বা ট্রপোস্ফিয়ার। সর্বনিম্ন মানে কি? যেটা হচ্ছে একেবারে ভূপৃষ্ঠের সাথে লেগে থাকে। মানে সত্যি কথা বলতে আমাদের চারপাশে যেগুলা, এগুলো হচ্ছে ট্রপোস্ফিয়ার, মানে ট্রপোমণ্ডল বা ট্রপোস্ফিয়ার। এটার গভীরতা কত? 13 কিলোমিটার। মানে আমি যেখানে দাঁড়ায় আছি, এখান থেকে উপর দিকে আমি 13 কিলোমিটার পর্যন্ত এই ধরনের মানে এই স্তরটাকে পাই। এই স্তরের ভিতরে কি আছে না আছে দেখো। মানুষের জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান এতে বিদ্যমান।
বিদ্যমান বানানটা একটু ভুল হয়ে গেছে, তো সরি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আমি বানানটা এখানে ঠিক করে দিচ্ছি। বিদ্যমান, ভুল তো মানুষেরই হয়, তাই না? যেটা বলছিলাম যে মানুষের জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে উপাদান সেগুলো এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই থাকে, মানে এখান থেকে 13 কিলোমিটারের মধ্যেই থাকে। যেমন আর্দ্রতা, কুয়াশা, মেঘ, বৃষ্টি, বায়ু প্রবাহ প্রভৃতি এই স্তরে ঘটে। মানে যে ধরো বৃষ্টিপাত ঘটা, বাতাস যে এখান থেকে প্রবাহিত হওয়া, মেঘ জমা ইত্যাদি, মানে বাতাসের ভিতরে জলীয় বাষ্প জমে যাওয়া, যেটাকে আর্দ্রতা বলছি, এগুলো হচ্ছে এখানে থাকে। আর এই জিনিসগুলো থাকা মানেই কি, আবহাওয়া এবং জলবায়ু বিষয়ক সবকিছু এই স্তরেই ঘটে। তার মানে এখানে যেহেতু বাতাস প্রবাহিত হয়, এখানে যেহেতু বৃষ্টি হয়, এখানে যেহেতু মেঘ জমে, তার মানে কি আবহাওয়া এবং জলবায়ু কিন্তু এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করেই হয়। যে কোনো জায়গার আবহাওয়া মানে কি, সেখানে কি বৃষ্টি হচ্ছে নাকি শুষ্ক, নাকি রোদ উঠছে, বাতাস কি প্রবাহিত হচ্ছে নাকি হচ্ছে না, এগুলো হয়তো আলটিমেটলি সেখানকার আবহাওয়া নির্দেশ করে। তার মানে এই বিষয়গুলো যদি এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই থাকে, তার মানে কি আবহাওয়া জলবায়ুর বিষয়টা হচ্ছে ট্রপোস্ফিয়ারের অংশ। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, বুঝতে পারছো? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বাতাসের গতিবেগ কিন্তু বাড়ে। এইটা আরেকটা চমৎকার এমসিকিউ, যে উচ্চতা যত বাড়তে থাকবে বাতাসের গতিবেগ তত বাড়তে থাকে। বুঝতে পারছো? এই এটা কি কোন স্ফিয়ারের? এটা হচ্ছে যে প্রথম যে লেয়ারটা আছে, যেটা বললাম যে ট্রপোস্ফিয়ারের একটা গুরুত্বপূর্ণ, মানে ট্রপোমণ্ডলের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে উচ্চতা বাড়তে থাকে মানেই বাতাসের গতিশীলতা বাড়ে। এইটা কেমনে মনে রাখবা? তোমরা যদি গ্রামে থেকে থাকো, আমি জানি না তোমরা কেউ ঘুড়ি উড়াইছো কিনা, আমি কিন্তু আকাশে ঘুড়ি উড়াইছি প্রচুর পরিমাণে, এবং আমি নিজে ঘুড়ি বানাইতাম। বুঝতে পারছো? তো নিজে ঘুড়ি বানাইতাম, এবং ঘুড়ি উড়াইতে গেলে একটা টার্গেট থাকে আমাদের, যে ঘুড়িটা কি উপরের বাতাস ধরতে পারে কিনা। মানে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত উপরে উঠলে উপরে ক্রমাগতভাবে বাতাস প্রবাহিত হইতেই থাকে। সো নিচে মনে করো বাতাস নাই, সব দম বন্ধ অবস্থা, বাট ওই লেভেলে উঠে গেছে মানে ওইখানে ঘুড়ি অটো উঠতেই থাকবে। আমরা বলতাম উপরে বাতাস ধরছে, উপরে বাতাস ধরছে, এটা বলতাম আমরা। তার মানে উপরে বাতাসটা একটু জোরে প্রবাহিত হয়, গতিটা বেশি থাকে। এটা হচ্ছে আমরা ছোট্টকালে ঘুড়ি উড়ানোর সময় বুঝে ফেলছিলাম। বুঝতে পারছো? এই স্তরের ঊর্ধ্ব সীমাকে বলা হয় ট্রপোপস। এই যে 13 কিলোমিটারের কথা বললাম, 13 কিলোমিটারের একেবারে শেষ প্রান্তের একটা নির্দিষ্ট লেয়ার আছে বা একটা নির্দিষ্ট প্রান্ত আছে, ওইটাকে বলা হয় ট্রপোপস। দেখো মনে রাখো, আমি যত উপর দিকে উঠলাম বাতাসের গতিবেগ একটু একটু করে বাড়লো, বাট যখন আমি একেবারে এই লেয়ারের শেষ পর্যায়ে চলে গেলাম, ওইখানে গিয়ে হচ্ছে বাতাসটা একদম থেমে গেল। ওই থেমে থাকা বাতাসটাকে বলা হয় ট্রপোপস। পজ মানে কি? থামানো। তার মানে ওইখানে থামায় দেওয়া। ওইখানে হচ্ছে বাতাস একদম স্থির। ওই লেয়ারটা বেশি বেশি প্রশস্ত না, একটু সরু লেয়ার, বাট ওইখানে বাতাসটা স্থির। আর যেহেতু বাতাস স্থির থাকে, তাই ওই লেয়ার দিয়ে মূলত বিমান চলাচল করে। বুঝতে পারছো? আমি এখানে হচ্ছে আঁকাই ফেলি, কি বলো? আহ একটা পৃথিবী আঁকাইতে হবে আমার প্রথমে। পৃথিবীটা হচ্ছে খুবই স্বাভাবিক একটা পৃথিবী, মানে যে পৃথিবী আমরা সবাই চিনি, এটা হচ্ছে আমাদের পৃথিবী। তো এই পৃথিবীর বাতাসের যেই অবস্থান, সেটা আমরা বোঝার চেষ্টা করব। এই যে পৃথিবীর চারপাশে বাতাস যে হচ্ছে মানে ঘিরে আছে, আমরা এটাকে হচ্ছে এইভাবে একটু ভাগ করি। ঠিক আছে? বাতাসটাকে আমরা এইভাবে ভাগ করব। এইখানে এই যে বাতাসের যে প্রথম 13 কিলোমিটার, কত? 13 কিলোমিটার, এইটার নাম হচ্ছে ট্রপোমণ্ডল। এটা হচ্ছে কি? ট্রপোমণ্ডল। এখানে কি কি আছে? এখানে সবকিছু, যে মেঘ, বৃষ্টিপাত, বাতাসের আর্দ্রতা, বায়ু প্রবাহ সবকিছু আছে। এখান থেকে আমি যতটা উপর দিকে যাইতে থাকবো বাতাসের গতি কিছুটা কিছুটা বাড়বে, কিন্তু একেবারে লাস্টের দিকে গিয়ে এই যেরকম একটা সরু একটা লেয়ার আছে, এই সরু লেয়ারটাতে আবার বাতাস একদম স্থির থাকে। এই সরু লেয়ারটাকে বলা হয় হচ্ছে ট্রপোপজ। ট্রপোপজ। তার মানে এখানে বাতাস যেহেতু স্থির, তার মানে এই লেয়ার দিয়ে হচ্ছে বিমান চলাচল করে। বুঝতে পারছো? এটুকু তো মনে থাকবে যে বিমান চলাচল করে কোন লেয়ার দিয়ে? ট্রপোপজ। আর ট্রপোপজ মূলত কোন স্তরের অংশ? ট্রপোমণ্ডলের অংশ। বৃষ্টিপাত কোথায় হয়? ট্রপোমণ্ডলে হয়। আবহাওয়া জলবায়ু কোন মণ্ডলের অংশ? ট্রপোমণ্ডলের অংশ। এভরিথিং ট্রপোমণ্ডল। ঠিক আছে? আমরা পরের অংশটা দেখি। আচ্ছা, এখানে তো হয়ে গেল। এরপরে দেখো,
বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর, মানে এই ট্রপোমণ্ডলের পরের যে স্তরটা শুরু হবে সেটার নাম হচ্ছে স্ট্রাটোমণ্ডল। নাম কি? স্ট্রাটোমণ্ডল। এইটা ওজোন স্তরের সাথে সম্পর্কিত। বলছে এই স্ট্রাটোমণ্ডলটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো এখানে কিন্তু ছবিগুলো আছে। এগুলো একটু মানে তুমি সার্চ দিলেই ওইগুলো পেয়ে যাবা। আমি জানি না ক্যামেরায় ঠিক কতটা দেখাইতে পারতেছি। কারণ অনেক ছবি আছে আসলে ক্লিয়ারলি বোঝা যায় না। এই স্ট্রাটোমণ্ডলটা দেখো, ট্রপোস্ফিয়ার শেষ হইল, হওয়ার পরেই মূলত ওজোন লেয়ারটা শুরু হয় এবং তারপর হচ্ছে স্ট্রাটোমণ্ডল চলে। এই যে তোমাদের সরি আমি কোন দিকে যাচ্ছি? পিছন দিকে চলে যাচ্ছি। এখানে কি হয়েছে? ট্রপোপজ হয়েছে না? এই ট্রপোপজের পরেই একটা লেয়ার আছে। আমি এটা অন্য কালার দিয়ে দিই। মনে করো এই যে এইটুকু একটা লেয়ার, এই লেয়ারটার ভিতরে ওজোন গ্যাসে ভরপুর। বুঝতে পারছো? ওজোন গ্যাসে ভরপুর এবং এই যে যেখানে ট্রপোপজ শেষ, এখান থেকে শুরু করে মনে করো এই পর্যন্ত মূলত একটা লেয়ার, এইটুকুর একটা নাম, যার নাম হচ্ছে স্ট্রাটোমণ্ডল। স্ট্রাটোমণ্ডল। এই স্ট্রাটোমণ্ডলও মনে করো যে বিভিন্ন ধরনের বাতাসের উপাদান টুপাদান আছে, সেগুলো বিস্তারিত আমরা যাচ্ছি না। তবে এই লেয়ারের ভিতরে এই যে সরি অন্য কালার দিই, এই লেয়ারের ভিতরে এই যে এই পার্টটুকু যে আছে, হ্যাঁ, এই যে এই পার্টটুকুতে হচ্ছে প্রচুর পরিমাণে ওজোন গ্যাস আছে এবং এইটা এতটাই ঘনভাবে ওজোন গ্যাস রয়ে গেছে, এইটার নাম দিছে হচ্ছে ওজোন স্তর। এবং এই ওজোন স্তরটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মনে রাখতে হবে ওজোন স্তর মূলত হচ্ছে মানে কোন বায়ুমণ্ডলের কোন অংশের অন্তর্গত? স্ট্রাটোমণ্ডলের অন্তর্গত। এবং এই ওজোন স্তর কতটা গুরুত্বপূর্ণ এখানে দেখো। এই যে দেখো, সূর্য থেকে যেই রশ্মিটা ঢোকে সেটা এই যে এখানে যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এটাই সেই ওজোন লেয়ার। এইটার ভেতর দিয়ে সূর্যের রশ্মি ঢোকার সময় এই যে আল্ট্রাভায়োলেট বি, যেটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকর, এটা ঢুকতেই পারে না, এটা এখানে আটকায় যায়, আটকায় এখানে শেষ হয়ে যায়। বুঝতে পারছো? এটাকে এখানে শেষ করে দেয়। আর বাকি যে দুইটা আল্ট্রাভায়োলেট বি, এইটা কিছুটা ঢুকতে পারে, আর সবচেয়ে ভালো যেটা আল্ট্রাভায়োলেট এ, এইটা মোটামুটি ক্লিয়ারলি ঢুকতে পারে। বুঝতে? ওজোন গ্যাসের গুরুত্বটা এই জন্য অনেক বেশি। যেমন এখানে ওজোন গ্যাসের একটি স্তর আছে যাকে ওজোন স্তর বলে। এই স্তরটি সূর্যের অতিবেগুনি রশ্মিকে, ওই যে অতিবেগুনি রশ্মিটাই হচ্ছে আল্ট্রাভায়োলেট সি, শোষণ করে নেয়, ফলে এর তাপমাত্রা 40°C পর্যন্ত হয়। তার মানে যদি এইটাও ঢুকতে পারতো, যদি এই স্তরটা না থাকতো, তাহলে কি হইতো? আমাদের তাপমাত্রা আরো বেশি বাইরে যাইত। বুঝতে পারছো? দুঃখের বিষয় কি জানো? আমরা যদি প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বাতাসে ছাড়ি এবং যদি আমরা সিএফসি গ্যাস, যেটা ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি, তোমরা এটার সাথে অবশ্যই পরিচিত, সিএফসি, যেটা মনে করো যে রেফ্রিজারেটর, ফ্রিজ, এসি এগুলা ইউজ করলে বের হয়। এই গ্যাসটা যদি বেশি করে আমরা বাতাসে ছাড়ি, এই গ্যাসটা কি করে জানো? এই গ্যাসটা উপর দিকে উঠে উঠে এই ওজোন স্তরটাকে নষ্ট করে দেয়। আর ওজোন স্তর যদি একবার নষ্ট হয়ে যায়, তাহলে সূর্য থেকে অতিবেগুনি রশ্মি কিন্তু পৃথিবীতে ঢুকে যাবে, ঢুকে গিয়ে আমাদের ত্বকের ক্ষতি করবে, তাপমাত্রা বেড়ে যাবে। প্লাস কার্বন ডাই অক্সাইড বাতাসে বেশি থাকার কারণে কার্বন ডাই অক্সাইড কি করে? তাপ ধরে রাখে। তখন এর আবার তাপটা ধরেও রাখবে, তখন পৃথিবীর তাপমাত্রা অনেক বাইরে যাবে। রিসেন্টলি কিন্তু এই ঘটনাগুলো ঘটতেছে। বুঝতে পারছো? এর গভীরতা প্রায় 12 থেকে 16 কিলোমিটার। মানে এই যে আমি আবার এই ম্যাপে যাই, তার মানে এই যে এইটুকুর যে কথা বলছি, এইটুকু প্রায় 12 থেকে 16 কিলোমিটারের মতো, 12 থেকে 16 কিলোমিটারের মতো। সরি, এটা সম্ভবত স্ট্রাটোমণ্ডলের। ওকে, তার মানে আমরা বায়ুমণ্ডল সম্পর্কিত দুইটা গুরুত্বপূর্ণ লেয়ারের ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো জানলাম এবং এমসিকিউ এ এগুলাই আসে। এই তথ্যগুলো দেওয়া, তুমি আরেকবার বইটা পড়ে নিলে একদম কভার হয়ে যাবে। এবার আমরা হচ্ছে মানে পৃথিবীর উপরের অংশ থেকে নিচের দিকে ঢুকবো এবার। ঠিক আছে? তো নিচের দিকে ঢুকলে আসলে আমরা কি কি পাই? আমরা প্রথমত হচ্ছে একটা সারফেসে যে বসবাস করতেছি, মানে এই যে আমরা যে উপরের অংশে আমরা থাকতেছি, এখান থেকে যদি আমরা গর্ত করে নিচের দিকে ঢুকি, এটা তো একটা বৃত্তের মতো, তাই না? বৃত্তের ঠিক মাঝখানে একটা কেন্দ্র আছে। ওই কেন্দ্র পর্যন্ত যদি আমরা যাইতে পারি, তাহলে আমরা কি কি দেখতে পাবো? এখানকার ভূমির গঠনটা কেমন সেটা আমাদের বুঝতে হবে। মূলত এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে।
একেবারে যে ভেতরে এই ছবিটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ, নইলে কোনো সমস্যা নাই, আমি আরো সহজ করে দেখাই দেব। একেবারে মাঝখানে অংশটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, তার বাইরের যে অংশটা আছে, এই যে বাইরের যে অংশটা, এটাকে বলা হচ্ছে গুরুমণ্ডল, আর একেবারে উপরের পাতলা যে লেয়ারটা যেটা সারফেস, এটাকে বলা হচ্ছে অশ্বমণ্ডল। এটাকে বলা হচ্ছে অশ্বমণ্ডল। আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি। এটা কি? মনে হচ্ছে এখানে একটু একটু লবণ ছিটায় দিয়ে একটা করে ধরি আর একটা করে খাই, তাই না? ডিম। সো ডিমটা কেন রাখছি? কারণ সহজে বোঝানোর জন্য। আমরা একটা ডিম এই যে দেখো কাটছি, কাটার পরে কি বেরোইছে? নরমালি তুমি চিন্তা করো, তোমাকে একটা সিদ্ধ ডিম চুলাইতে দিছি আমি। তাহলে কি পাবা? ১ম এ একেবারে পাতলা একটা খোসা পাবা। তুমি পৃথিবীকে ডিমের সাথে কল্পনা করো। তুমি ডিম মানে পৃথিবীকে যদি চুলাইতে যাইতা, তাহলে দেখতা যে তুমি ১ম এ একটা পাতলা খোসা পাইতা। ডিমের মতো। ওই পাতলা খোসাটা হচ্ছে আমাদের সারফেস, যেটাকে আমরা অশ্বমণ্ডল বলছি। পাতলা খোসা ছাড়ানোর পর কি পাওয়া যায়? একটা মোটা সাদা অংশ পাওয়া যায়, তাই না? সেইম পৃথিবীতেও তাই পাবা। যে উপরের পাতলা সারফেসটাকে সরায় ফেললে একটা মোটা গুরুমণ্ডল পাওয়া যাবে। ওটার নাম হচ্ছে গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলটা আবার বেশি মোটা তো, এটাকে আবার ২ ভাগে ভাগ করছে। বাহিরের অংশ, ভেতরের অংশ। এটা আমরা দেখব। এবং তারপরে তুমি ডিমের কি পাবা? ডিমের তুমি কুসুম পাবা, তাই না? এই যে সাদা অংশ, কালো দেই। এই সাদা অংশ, তারপর হচ্ছে যে কুসুম। কুসুমের কিন্তু খেয়াল করে দেখবা যে মাঝখানে একটু বেশি ক্রিমি থাকে। পৃথিবীরও সেম। পৃথিবীর মাঝখানে যেরকম কুসুমের মতো আছে, ওইটার মাঝখানে একটু অন্যরকম, আর বাইরের দিকে আবার অন্যরকম। তার মানে মূলত ৩ টা ভাগ। একটা হচ্ছে কুসুম, একটা সাদা অংশ, আর একটা হচ্ছে উপরের খোসা। এই ৩ টা ভাগ যেমন ডিমের মধ্যে আছে, সেম ৩ টা ভাগ হচ্ছে আমাদের পৃথিবীর দিকেও আছে। এখন কোন ভাগটা কি ধরনের উপাদান দিয়ে গঠিত আমরা একটু এগুলা দেখব। ডিম খাইতে মন চাইলে একটা সিদ্ধ করে খায় নিও, ঠিক আছে? ভাল লাগবে। এই যে আমরা পৃথিবীটাকে হচ্ছে ডিমের মতো করে একদম কাইটে ফেলছি। কাটার পরে কি? এটা আমরা খোসা পাইছি। আমরা কি পাইছি? একটা খোসা পাইছি। তার মাঝখানে সাদা অংশটা যদি এখানে লাল করে দেওয়া আছে পাইছি। আর এই যে এটা হচ্ছে তোমার মাঝখানে কুসুম অংশ। এবং কুসুম অংশকে দেখো ২ ভাগে ভাগ করা হয়েছে। একদম মাঝখানে একদম ক্রিমি একটা ভাব আছে। আর এটা হচ্ছে হলুদ কুসুম। ঠিক আছে? পুরো ডিমের মতো একদম। মনে হচ্ছে ডিম। পৃথিবী হচ্ছে একটা ডিম। তো কেন্দ্রমণ্ডলটা আমরা দেখব। মানে এই যে একদম মাঝখানের, মানে আমরা ডিমের কুসুমটা নিয়ে একটু আলোচনা করি। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ৬৩৭১ কিলোমিটার এবং এর কেন্দ্রে ৩৪৮৬ কিলোমিটার ব্যাসার্ধের একটা গোলক আছে। মানে ব্যাসার্ধ বলতে কি বোঝায়? ব্যাসার্ধ হচ্ছে একটা বৃত্তের, মানে একটা বৃত্তের এই যে মাঝখানে কেন্দ্র থেকে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, তাই না? তো ব্যাসার্ধ কত পৃথিবীর? ৬৩৭১, মানে এইটুকু হচ্ছে ৬৩৭১ কিলোমিটার। এর ভিতরে এই যে মাঝখানের কেন্দ্রের সাথে কেন্দ্রের ভেতরে অর্ধেকটা পড়ে গেছে, সেটা কত? ৩৪৮৬। এরপরের বাইরের অংশের মধ্যে পড়ছে, আর তারপরে হচ্ছে উপরের অংশে পড়ে গেছে। এখন এই যে মাঝখানে যে কেন্দ্রমণ্ডল, এখানকার উপাদানগুলো কি কি? এবং এগুলো কিন্তু প্রচন্ড তাপ ওইখানে, এবং সবই কিন্তু ধাতব পদার্থ, এবং খুবই তাপে গলন্ত অবস্থায় আছে, বাট এগুলো বের হইতে পারতেছে না, কারণ আরো উপাদান দিয়ে এটা ঢেকে রাখছে। এখানে কি আছে? লৌহ আছে, পারদ আছে, নিকেল আছে, সীসা আছে, প্রভৃতি কঠিন এবং ভারী পদার্থ দ্বারা গঠিত। মানে এগুলো গলে যাওয়ার অবস্থায় আছে, কিন্তু জায়গা পাচ্ছে না গলার মতো। গলে গেলে একটু আয়তন বেড়ে যায় না? জায়গা পাচ্ছে না। এটা পানি অপেক্ষা ১০ থেকে ১২ গুণ এবং পৃথিবীর অন্যান্য অংশ অপেক্ষা দ্বিগুণের চাইতে অধিক ঘন। মানে এটা অনেক বেশি ঘন এই পদার্থগুলা। আমাদের কেন্দ্রে, মানে ডিমের কুসুম যেরকম না ঘন থাকে, কামড় দিলে মনে হয় যে দাঁতের সাথে লেগে যাচ্ছে, ওরকম। এর বাইরের স্তরের বিস্তৃতি পাই ২২৭০ কিলোমিটার। মানে ওই যে মাঝখানে কুসুমটাকেও আবার ২ ভাগে ভাগ করছে, একটু বাইরের অংশ আর ভেতরের অংশ। ২২৭০ কিলোমিটার। কেন্দ্রটির ভেতরের অংশ পৃথিবীর কেন্দ্র থেকে ১২১৬ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কঠিন অবস্থায় রয়েছে। মানে কেন্দ্রের একেবারে ভেতরের অংশ যেটা, এই যে এটা আবার এমন চাপের মধ্যে আছে, ও আর গলতে পারে নাই, কঠিন অবস্থায় আছে ও। ঠিক আছে? এই হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই যে দেখো, এই যে মাঝখানে আবার দেখাইছে একদম মাঝখানের গোল্লা, তারপরের অংশ, আর এইখান থেকে এই যে এই টোটাল অংশটার নাম হচ্ছে গুরুমণ্ডল।
তার মানে আমরা কেন্দ্র থেকে বাইরে আসি, মানে ডিমের সাদা অংশের দিকে আসি। সাদা অংশে কি কি আছে? কেন্দ্রমণ্ডলের উপর থেকে চতুর্দিকে প্রায়, মানে কেন্দ্রমণ্ডল যেখানে শেষ, এখানে মনে করো শেষ, এরপরে চারদিকে 2885 কিলোমিটার অংশ, এটা হচ্ছে গুরুমণ্ডল। এটা আবার দুই ভাগে ভাগ করে ফেলছে আবার। এখানে মূল উপাদানগুলো কি কি দেখো, সিলিকন আছে, ম্যাগনেসিয়াম আছে। যেহেতু সিলিকন এবং ম্যাগনেসিয়াম বেশি, তাই এটাকে সংক্ষিপ্তভাবে কি বলছে, সিলিকনের SI, ম্যাগনেসিয়ামের MA, সিমা। যদি তোমাকে বলা হয় সিলিকন এবং ম্যাগনেসিয়াম বা সীমা স্তর কোনটাকে বলা হয়, তোমাকে বলতে হবে এটা হচ্ছে গুরুমণ্ডল। এর উপর অংশের 1448 কিলোমিটার স্তরে ব্যাসল্ট জাতীয় উপাদান দ্বারা গঠিত বলে একে ব্যাসল্ট অঞ্চল বলা হয়। মানে এটা হচ্ছে যে গুরুমণ্ডলের যে বাইরের অংশ, ওই বাইরের অংশের কথা বলতেছে। বুঝতে পারছো? ওকে, এটা গুরুমণ্ডল গেল, সহজ এগুলো, এগুলা আমারই কঠিন কিছু না। এরপর হচ্ছে অশ্বমণ্ডল। অশ্বমণ্ডল কি? ওই যে ডিমের খোসা, মানে একদম উপরের অংশটা। মানে এই খোসা মানে উপরের অংশে কি আমরা আমাদের যে গাছপালা, ঘরবাড়ি, সমুদ্র, নদী সবই কিন্তু একদম উপরে। তার মানে এই জিনিসগুলো যে লেয়ারের মধ্যে আছে ওইটাই হচ্ছে মূলত অশ্বমণ্ডল। আমরা একটু দেখি। গুরুমণ্ডলের উপরের অংশ একে শিলামণ্ডলও বলা হয়। মানে এখানে হচ্ছে যেহেতু তাপ কম, একটু শক্ত হয়ে আছে, এই জন্য এটাকে শিলামণ্ডল বলছে। পাথরের মতো হয়ে আছে, আমাদের উপরটা শক্ত না অনেক, পাথরের মতো। এর সঠিক গভীরতা সম্পর্কে যথেষ্ট মতভেদ রয়েছে। মানে কোন কোন স্থানে এটা বেশি গভীর, কোন কোন স্থানে কম গভীর। এর গভীরতা 17, মানে গড় গভীরতা 17 কিলোমিটার বলা হচ্ছে। সমুদ্রের তলদেশে, মানে যেখানে সমুদ্র আছে ওইখানে একটু কম, আর যেখানে হচ্ছে মহাদেশীয় অঞ্চলে সেখানে একটু বেশি। বুঝতে পারছো? সমুদ্রের তলদেশে 3 কিলোমিটার এবং পর্বতের তলদেশে 40 কিলোমিটার। এখানে কি কি আছে? অক্সিজেন আছে, সিলিকন আছে, অ্যালুমিনিয়াম আছে, লৌহ আছে, ক্যালসিয়াম আছে এবং পটাশিয়াম আছে। তবে সবচেয়ে বেশি হচ্ছে সিলিকন এবং অ্যালুমিনিয়াম। এই জন্য সংক্ষিপ্তভাবে এটাকে বলা হয় সিয়াল স্তর। বুঝতে পারছো? সংক্ষিপ্তভাবে কি বলা হয়? সিয়াল স্তর। তো আমার মনে হয় যে এই যে 3টা স্তর এবং বায়ুমণ্ডল, এইটা নিয়ে তোমাদের খুব বেশি কনফিউশন আমার মনে হয় ছিল না। তোমাদের হয়তো একটু কিছু কনফিউশন থাকতে পারে যে আসলে কোনটা কোন দিকে, স্তরগুলো কেন বানাইছে। জাস্ট এই পদার্থের গঠনগুলো মানে বিবেচনা করে, বৈশিষ্ট্য বিশ্লেষণ করেই আলটিমেটলি কয়েকটা ভাগে ভাগ করছে। এবং যেহেতু এই জিনিসগুলো পৃথিবীতে আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এগুলো নিয়ে হচ্ছে আমাদের আলোচনা করতে হয়। ঠিক আছে? তার মানে আজকে আমরা কি বললাম? আজকে আমরা দেখলাম যে পৃথিবীতে কেন হচ্ছে মানুষ বেঁচে থাকতে পারে বা প্রাণীরা বেঁচে থাকতে পারে, এর পেছনে কারণগুলো দেখলাম। এবং দেখলাম যে পৃথিবীর যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলে 2টা গুরুত্বপূর্ণ স্তর। এখানে ওজোন স্তর নিয়ে আলোচনা করেছি আমরা, এবং কোন লেয়ার দিয়ে হচ্ছে বিমান চলে, কোন জায়গায় বৃষ্টিপাত হয় সেটাও আমরা জেনেছি। পাশাপাশি আমরা পৃথিবীর অভ্যন্তরে ঢুকে গেছিলাম। একেবারে কেন্দ্রমণ্ডল থেকে আমাদের সারফেস পর্যন্ত এই লেয়ারগুলো আমরা আলোচনা করলাম। ঠিক আছে? তো আশা করি এই ব্যাপারগুলো হচ্ছে তোমরা মনে রাখবা। এবং কি বলছি, টু গেট ধামাকা ওয়াচ দ্য নেক্সট ক্লাস। একদম ধামাকা পাইতে চাইলে নেক্সট ক্লাস তোমাকে দেখতেই হবে, কারণ এই 2টা ক্লাসের কন্টেন্টগুলো তুমি নিজে পড়লেও কিছুটা বুঝতে পারতা। বাট আমি শিওর যে এর পরের ক্লাসগুলোর বিষয় বোঝাটা একটু কঠিন। সেই জায়গা থেকে সেই ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করতে চাইলে নেক্সট ক্লাস অবশ্যই জয়েন করতে হবে, এবং নেক্সট ক্লাস থেকেই পুরো ধামাকা চলবে। ঠিক আছে? তো আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে সেই প্রত্যাশায়। বাই। শিখর সাথে থেকে কিন্তু।